আমরা আজকে যারা আনন্দবাজার পড়েছি তাদের ভিতরের পাতায় একটি খবর, যারা আনন্দবাজারের পাঠক তারা পড়েছেন, যে বর্ষবরণ হতে যাচ্ছে আজ, এবং তাকে কেন্দ্র করে যে সামাজিক বিশৃঙ্খলা, সেই ব্যাপারে পুলিশ উদ্বিগ্ন, এবং পার্ক স্ট্রিটকে ঘিরে যে উন্মাদনা, সেখানে যাতে মদ্যপেরা তাণ্ডব না করে, মহিলাদের যাতে শ্লীলতাহানি না হয়, শব্দ দূষণ এই উৎসবের উদগ্র আবহাওয়ায় যাতে সেটা সহনীয় হয়, তার জন্য কলকাতা পুলিশের বাড়তি আয়োজন। ওখানে খবরটি অনেকেই পড়েছেন, কয়েক লাখ গ্রাহক আনন্দবাজারের। যারা পড়েননি তারাও যদি পড়েন, তাদের কাছে এটা তো হয়, এটা তো জানা, এ তো প্রত্যেকবারই এরকম হয়, তার সংবাদটি পড়ে হয়তো প্রতিক্রিয়া হবে। কিন্তু ভেবে দেখুন যে এটা কি ইঙ্গিত বহন করছে, কি শিক্ষা দিচ্ছে। কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গ নামক রাজ্যটির রাজধানী, আর কলকাতা নাকি ইন্টেলেকচুয়ালদের হাব, শিক্ষিত সমাজের হাব, এবং এখানে বিধানসভা, এখানে প্রশাসনিক সমস্ত উচ্চকর্তাদের বাস, এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকেন। তো সব দিক থেকেই এই নগরীটি একটা বিশেষ স্থান অধিকার করে আছে রাজ্য স্বভাবতই, সেটাই হবার কথা। তো যেখানে শিক্ষার প্রসার, শিক্ষিতদের এটা হাব, তারপরে বুদ্ধিজীবীদের এটা একটা কেন্দ্রস্থল এবং শিক্ষা সংস্কৃতির কেন্দ্রস্থল, সেইখানে আজকে এই পরিস্থিতি সামলাতে পুলিশকে বিশেষ রকমের সতর্কতা নিতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, তাহলে বুদ্ধিজীবীরা, শিক্ষিতরা, রাজনৈতিক শাসক দলেরা, বিরোধী দলেরা, তারা কি নিজের দিকে একবার তাকিয়ে দেখছে না? তাহলে আমরা এতদিনে কি করলাম, কি শিক্ষার প্রসার করলাম, কি রাজনৈতিক সুশাসন দিলাম, কি মানুষের মধ্যে সামাজিক সচেতনতা দিলাম? হ্যাঁ, উত্তরে বলা যেতে পারে যে এই যে সমস্ত বিশৃঙ্খলার মূলে যে শক্তিরা, সেটা সবসময় সংখ্যালঘিষ্ঠ হয়। খুবই স্বাভাবিক, খুবই তারা হয়তো শতকরা হিসাবেও আসে না। প্রশ্ন হচ্ছে যে এরা তো প্রোডাক্ট অফ দি সোসাইটি, এবং এরা এতই সংখ্যার নিরিখে নগণ্য যে শতাংশের হিসাবেও আসে না, এটা সত্যি কথা। প্রশ্ন হচ্ছে যে এই যে নীরবে, এই যে প্রতিরোধহীনভাবে, এই মুষ্টিমেয় কিছু সমাজ বিরোধী, সংস্কৃতি মনস্কতাবিহীন যে মানুষ, অনেকটাই পশু মানুষ, ফিলিস্টাইনদের হচ্ছে একটা বর্বরতার সিম্বলিক প্রেজেন্টেশন। সাধারণত ফিলিস্টাইন সেই সভ্যতা, সেইটাকেই যেন তারা বহন করছে, এই যারা এটা করছে। তাহলে শিক্ষিত সমাজ এরা কোন অর্থে শিখছে? যে শিক্ষিত সমাজ সচেতন হওয়ার কথা, বিবেকবান হওয়ার কথা, সামাজিকভাবে অনেক বেশি দায়বদ্ধ হওয়ার কথা, সক্রিয় হওয়ার কথা, সেই শিক্ষিত সমাজ, সেই বুদ্ধিজীবী সমাজ, সেই রাজনৈতিক দল, তার নেতারা, মন্ত্রীরা, তারা অসহায়। আপনি পুলিশ দিয়ে কত এটাকে মোকাবেলা করবেন? যদি আমরা প্রত্যেকেই যে সমস্ত অঞ্চলে এরা বেড়ে ওঠে, সেই শুরু থেকেই সেইখানে আমাদের সংখ্যা এই ধরনের মানুষের সঙ্গে বেশি, তাদের নিষ্ক্রিয়তা, তাহলে তারা কি ধরনের ইন্টেলেকচুয়াল, কি ধরনের শিক্ষিত? তাদের মধ্যে ঐক্য নেই, সঙ্গবদ্ধতা নেই,
তাদের যে এইগুলোকে সমূলেই এগুলোকে যে প্রতিরোধ করতে হবে, আটকাতে হবে, বিনাশ করতে হবে, তাই জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, কখনো ক্ষাত্রতেজ প্রয়োগ, কখনো ব্রহ্মতেজ প্রয়োগ, কখনো শিক্ষার প্রসার, কনস্ট্যান্ট সচেতনতার প্রসার, কোনোটি। তা আমরা বলি আমরা ইন্টেলেকচুয়াল ক্ষত্রিয় যতক্ষণ তৈরি না হচ্ছে ততক্ষণ ইমবেসিলিটি, এই যে নিষ্ক্রিয়তা, এক ধরনের নপুংসতা, সাধারণ অর্থে ব্যতিক্রম ছাড়া, তার সুযোগে এদের দাপট। তাহলে কোথায় আমাদের দায়িত্ব পালন করছি, কোথায় আমাদের সচেতনতা? আমার ঘাড়ে যখন বিপদ এসে পড়ে তখন হয়ে রে 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 করে উঠি, কিন্তু যখন এই সামাজিক সংকট, এই ধরনের অ্যান্টি সোশ্যাল এবং মানে যাদের ক্রিমিনাল অ্যাক্টিভিটি শুরুতেই যখন তার উদ্গম হয়, প্রকাশ হয়, তখন আমরা সংগবদ্ধভাবে নিজেরা কেন এর জন্য সক্রিয়। আজকে তো সেই নীরবতার সুযোগে, আমাদের নিষ্ক্রিয়তার সুযোগে এরা দাপট দেখাচ্ছে সর্বত্র। সেই জন্য বোধহয় অনেকে নেপোলিয়ানের কথা বলে, অনেক অন্য কথা, যে পৃথিবীতে যে দুষ্কর্ম হয়েছে, যে অপরাধ হয়েছে, সেগুলো যারা দুষ্কর্ম করে তাদের জন্য যতটা না, তা তো সংখ্যালঘিষ্ঠ, তার থেকে বড় বেশি হচ্ছে নীরবতার জন্য, এই বৃহত্তর অংশের নীরবতার জন্য। একটা ক্লীবতা এক ধরনের। এবং যতক্ষণ না পর্যন্ত সেই ইন্টেলেকচুয়াল ক্ষত্রিয় তৈরি না হচ্ছে, যা আমাদের এই তথাকথিত মেকি শিক্ষা ব্যবস্থা তা করে না। আমাদের মেকি শিক্ষা ব্যবস্থা করে তুমি পাশ করো, ডিগ্রি অর্জন করো, বড় বড় চাকরি করো, আর সুখ ভোগ করো, আর সংস্কৃতির নামে হুল্লোড় করো। আজকে মেকি সনাতন সংস্কৃতির ধারকরা, তারাও এর থেকে বাদ যায় না। তারাও কোনো না কোনোভাবে এর প্রশ্রয়দাতা, এবং নিজেরাও ভারতীয় সনাতন ঐতিহ্যের সংস্কৃতিকে বিসর্জন দিয়ে তারা এক ধরনের বিজাতীয় সংস্কৃতি, আজকে তারা অনেকেই মাতবেন, সাজ পোশাক পরে অনেক কিছু করে তারা এই কার্নিভাল উৎসবে বিভিন্ন জায়গায় হবে, বর্ষবরণে উৎসবে মাতবেন। অথচ একটা নতুন বছরকে সমবেতভাবে, নতুন আদলে, নতুন আশপৃহা নিয়ে, নতুন প্রার্থনা নিয়ে, নতুন সেই ধরনের সঙ্গীত, সেই ধরনের সংস্কৃতি চর্চার মধ্যে আমরা পুরনো বর্ষকে বিদায় দিয়ে নতুন, কোথায় সেই সুষ্ঠ, সেই কৃষ্টির সেই চিহ্ন? সংবাদের পাতা জুড়ে যেগুলো আগামীকাল বেরোবে, তাতে উৎসবের নামে হুল্লোড়, সেইটাই প্রাধান্য পাবে না সংবাদে। যে কোথাও যদি আনাচে কানাচে কতিপয়ও যদি সেটুকু হয়, একটা সুষ্ঠু সংস্কৃতি মনস্ক ব্যক্তিদের মানে উৎসাহে যদি কোথাও, সেটা সংবাদপত্রের শিরোনাম আসে না। সংবাদপত্রের ভূমিকাও বড় প্রশ্ন চিহ্ন দেখে দিয়েছে সকলের মনে। সংবাদপত্রে শুধু যে খবরগুলো বেশি খাবে সেইগুলোকে হেডলাইন করবে এবং সেইগুলো প্রথম পাতায় থাকবে, অথচ বিদেশে যে ঐতিহ্যবাহী সংবাদপত্রগুলো সেই খবরগুলো ভিতরে পাতায় থাকে। আর সেগুলো আমাদের সেই পশুত্বের যে ইনস্টিংক্ট, সেটাকে উস্কে দিচ্ছে। এই হচ্ছে অবস্থা। সুতরাং যারা বড়াই করছেন গণতন্ত্রের নামে, সুশাসনের নামে, অধিক সংখ্যক ভোট পেয়ে শাসন করছেন, তাদের বুকে হাত দিয়ে প্রশ্ন করা উচিত যে একটা শাসন কোন রকমে করা যায়, কিন্তু তার যে ফল, সুদূর প্রসারী ফল, তাই রাজ্যে কি হয়েছে আজ পর্যন্ত, সেই প্রশ্ন, সেই বিবেক যন্ত্রণা তাদের কি আছে না আছে? আমাদের সমষ্টিগতভাবে আমাদের শিক্ষিত সমাজের মধ্যে, আমরা যাকে বলি সমাজসেবা, তাদের মধ্যে সেই বিবেক যন্ত্রণা, তাদের কোনো প্রচেষ্টা আছে? একটা সামগ্রিক প্রচেষ্টা, সর্বত প্রচেষ্টা, যে আগামীকাল থেকেই আমরা দায়বদ্ধ হই ছোট ছোট করে, যেখানে যেখানে এইরকম সামাজিক অস্থিরতা তার অঙ্কুরিত হচ্ছে, সেখানেই আমরা, তাহলে শত্রু ঘরের মধ্যেই জন্ম নিচ্ছে। আমরা তাকে দায়ে সারা ভাড়ে তার দোষারোপ করছি পুলিশ তো তাহলে ঘরে ঘরে দিতে হবে। আর পুলিশও যে দুর্নীতিগ্রস্ত যা দেখছি শাসকের হয়ে সব জায়গাতেই, তাহলে কারা পুলিশ? তাদের মধ্যে নেই নৈতিকতার দায়বদ্ধতা, নেই
সেই নিষ্ঠা আদর্শের প্রতি, নেই মানুষের প্রতি। তারা নিজেদের ক্যারিয়ার নিয়ে চিন্তিত, নিজেদের নিরাপত্তা নিয়ে, নিজেদের সুখ নিয়ে, নিজের প্রাইস পোস্টিং নিয়ে। দিস ইজ দ্য মরালিটি। এটাই কি মরালিটি স্ট্যান্ডার্ড? প্রশাসনের মধ্যে যারা আছেন, শিক্ষিত অশিক্ষিতদের মধ্যে কোনো ভেদরেখা মুছে গেছে? আজকে ভাববার সময় এসছে। সেই জন্য শ্রী অরবিন্দ বলেছিলেন, মা তার প্রতিধ্বনি করতে বলেছিলেন, শ্রীমা, ইফ ম্যান কনসেন্টস টু বি স্পিরিচুয়ালাইজড, মানুষ যদি স্পিরিচুয়ালাইজ হতে সম্মত, আধ্যাত্মিকতা কেন? আধ্যাত্মিকতা ছোটোবেলার থেকেই এই জীবনের মধ্যে যে একটা জীবন আছে, এই যে বৃহত্তর সৃষ্টি, এই যে সুন্দর সৃষ্টি, যে সামগ্রিক যে ব্রহ্মাণ্ডের চেতনা, সেটাকে জাগিয়ে তোলে। এবং তার মধ্যে যে একটা সুপ্ত অন্তর্নিহিত আত্মিক চেতনা আছে, আত্মার চেতনা আছে, সেইটার যাতে উদ্বোধন হয়। যার শ্রেষ্ঠ ফসল রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, শ্রী চৈতন্য, শ্রী অরবিন্দ হচ্ছে যুগের শ্রেষ্ঠ সমন্বয়কারী, সেই প্রতিভা। এইরকম তারাই আমাদের সামনে রোল মডেল হওয়া উচিত। কোথায়? বাড়িতে ফটোটা নিয়ে পুজো করলাম আর জন্মোৎসব করলাম, ওগুলো বেকার, ওগুলো কোনো কাজেই আসছে না। ওগুলো আমাদের একটা যেন সংস্কারগত অভ্যাস পালন করতে হবে। না তার দায়বদ্ধতা, সংসারেও তাদের কোনো প্রতিফলন নেই তাদের শিক্ষার, না অভিভাবকরা তার ছেলে মেয়েদের সেই আলোকে না নিজেরা পালন করেন। এক ধর্মেও আছে, জিরাফেও আছে, সেই কবির কথায় এক বিভাগ। সুতরাং ভাববার সময় আসছে, ইফ ম্যান কনসেন্টস টু বি স্পিরিচুয়ালাইজ, সনাতন ধর্মের যে মূল শিক্ষা, যে শিক্ষায় শিক্ষিত ভারত এক সময় শ্রেষ্ঠ সভ্যতা বিশ্বে ছিল, সেটাকে ফিরিয়ে আনতে হবে সেই সময়। এবং শ্রী অরবিন্দ আধুনিক বিশ্বের মতো করে তিনি তার একটা রূপরেখা দিয়েছেন। আর আন্তর্জাতিক শিক্ষা কেন্দ্র পণ্ডিচেরিতে, এবং আন্তর্জাতিক একমাত্র নগরী যেখানে সমস্ত পৃথিবীর মানুষ, অরোভিলে মা তার মডেল, মা তার সূচনা করেছেন। এবং আধুনিকভাবে, আধুনিক প্রযুক্তি নিয়ে তাকে রূপায়িত করার কথা বলেছেন তিনি, এবং সেই দিকেই মোড় ফেরাতে হবে। এইভাবে এই বিভাজন আমাদেরকে শেষ করে দিচ্ছে। এবং বহিঃশত্রুরা, সে বাইরের দেশ থেকেই হোক আর ঘরের ভিতরে, সেই ভিতরের শত্রুরাই কিন্তু আমাদের জীবনকে দুর্বিষহ করছে। ভাবার সময় এসেছে, নাহলে আমাদের ঘরই কিন্তু সুরক্ষিত নয়। নমস্কার।